Good morning, everyone. Uh, Welcome to our channel Edu Ganga. আজকে আমরা যে ভিডিওটা করব এর আগে দুটো তিনটে ক্লাস হয়ে গেছে আমাদের। এই যে ক্লাসটা নেব এটা কোন সময়ের না আমাদের কৈশোরকাল, অ্যাডোলেসেন্স। কি অ্যাডোলেসেন্স মানে কৈশোরকাল। এই কৈশোরকালে বয়স সীমাটা কত? 11 থেকে 18। এই যে এই জিনিসটা, এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন বাচ্চাদের ক্ষেত্রে। এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়কে আমরা যখন প্রাক-কবিতা দেখব তখন দেখব এই সময়কে এস হাল বলে একজন আছেন বিজ্ঞানী, উনি বলেছিলেন এই সময়টাকে কি বলেছিলেন না ঝড় ঝঞ্ঝার কাল। ঝড় ঝঞ্ঝার কাল মানে এই সময়টা এমন একটা সময়, এই বয়সটাতে একটা প্রকৃত মানুষ হওয়ার বয়স। প্রকৃত মানুষ হওয়ার বয়স। এই বয়সে যদি কোনো রকমে দিকভ্রষ্ট হয়ে পড়ে তাহলে কিন্তু সারা জীবন নষ্ট। সেই জন্য এই বয়সটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তোমাদের যখন আমরা এই ইউনিটেরই পরের পার্টটা পড়বো সেখানে কিন্তু এই কৈশোর কালটা সম্বন্ধে আলাদা আলাদা বলা আছে। সেখানে আর আলাদা করে আমরা পড়বো না, আমরা এখনই এটা নিয়ে যা বলার বলে দেবো। ঠিক আছে, তো দেখো জিনিসটা কি। এখানে এই কৈশোর কালটাকে বলেছে 11 থেকে 18 বছর বয়স অবধি। এখানে যে স্টেজ গুলো, এখানে যে ভাগগুলো কিরকম ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রথমে দেখবো আমরা দৈহিক বিকাশ। আমরা এর আগে কি দেখেছিলাম? এর আগে দেখেছিলাম যে দৈহিক বিকাশটা কিন্তু আমাদের অনেকটা কমে গিয়েছে। 5 থেকে 11তে আমরা দেখেছি বয়সটা, যে তার শরীরের যে গ্রোথটা, যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু সীমিত হয়ে গেছিল। এই বয়সে এসে এখানে কি হচ্ছে না, ওর বয়সের যখনই এই কৈশোর অবস্থায় পড়েছে তখনই কিন্তু তার ওজন, শারীরিক আকৃতি, সমস্ত রকমের তার যে দৈহিক পরিবর্তন সেটা এই বয়সে পরিলক্ষিত হয়। সেই জন্য এই বয়সটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলছে। তো এই জিনিসটাকে তোমাদের মনে রাখতে হবে। দেখো এখানে দৈহিক বিকাশের মধ্যে কি বলেছে, এখানে কি হয়, উচ্চতা, ওজন দ্রুত বৃদ্ধি হয়। উচ্চতা মানে হাইটটা এবং ওয়েট, এই দুটোই কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি হয়। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের একটা বিষয় খুব মনে রাখার প্রয়োজন কি না, এই বয়সটা, এই 11 থেকে 18 বছর বয়সের মধ্যে এর প্রথম ভাগটা, এটা যদি আমরা দুটো ভাগ করি তাহলে এর প্রথম দিকটাতে মেয়েদের বৃদ্ধি দ্রুত হয় এবং লাস্টের ভাগটাতে হয়তো 15 থেকে 18 অবধি সেখানে কিন্তু ছেলেদের বৃদ্ধিটা খুব দ্রুত হয়। বোঝা যাচ্ছে জিনিসটা? মেয়েদের যে বৃদ্ধি সেটা 11 থেকে শুরু হয়ে যায় এবং ছেলেদের যখন বৃদ্ধি শুরু হয় তখন এদের আস্তে আস্তে স্তীমিত হয় এবং তারপর ছেলেদের বৃদ্ধি হতে থাকে। ছেলেদের বৃদ্ধিটা কিন্তু একবার 11 থেকেই হট করে বেড়ে যায় না। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো এখানে কি বলেছে না, এখানে কাজে ঝুঁকি নেয়। এই সময় এই বয়সে বাচ্চারা কি করে না, যে কোনো ঝুঁকিমূলক কাজ কিন্তু তারা করতে আগ্রহী হয় এবং তারা কিন্তু সেই কাজটা খুব মানে যত্ন সহকারে করতে থাকে, একাগ্রতা সহকারে। তারা যে কাজটা করব ভেবে নেয় সেই কাজটাই তারা করবে। তাদের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা মানে ওই বয়সের মধ্যে চলে আসে। ঠিক আছে, তারপর দেখো কর্মোদ্যম। যে কোনো কাজেই দেখবে এই ক্লাব ক্লাব যেগুলোতে দেখবে এই কম বয়সীর বাচ্চাদের, মানে যাদের এই 11 থেকে 18 বছর বয়সের মধ্যে, তারা কিন্তু খুব দ্রুততার সাথে যে কোনো কাজ করতে কিন্তু তারা আগ্রহী থাকে। তারা সব রকমের কাজ, তারা চায় সেই কাজের মধ্যে অংশগ্রহণ করতে, তারা চায় সেখানে যেতে। এইটা কিন্তু খুব আমরা লক্ষ্য করতে পারি। স্কুল কলেজে দেখবে
এই বয়সের বাচ্চারা কিন্তু খুব কর্মোদ্যমের সঙ্গে মানে একদম খুব আগ্রহের সাথে কিন্তু এই কাজ তারা কিন্তু যে কোনো কাজ করতে তারা ঠিক আছে। দৈহিক বিকাশ, এরপর আসছে মানসিক বিকাশ। এই বয়সে মানসিক বিকাশটা কিরকম কিরকম হতে থাকে তাদের মানসিক বিকাশ? আমরা দেখতে পাচ্ছি যে এই বয়সটা কিন্তু খুব ভাইটাল, মানে এইখানে কিন্তু মানসিক বিকাশ খুব গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু মানসিক বিকাশ খুব দ্রুত হারে হতে থাকে। তো তার প্রথমেই কি আছে? বিমূর্ত চিন্তন। বিমূর্ত চিন্তন মানে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। সেখানে তারা কি চায়, কিরকম চিন্তা ভাবনা করে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এ? না, ওরা এই সময় মানে চায় যে তাদেরকে যেন কেউ অর্ডার না করে, তারা একটু ফ্রিডম হতে চায়। দেখো লেখা আছে ফ্রিডম। তাদের মনের মধ্যে একটা ভালোবাসার উদ্রেক হয়, অদ্ভুত একটা ফিলিংস উদ্রেক হয়। তারা চায় যখন দেখবে তখন কিন্তু তো ওরা বাবা মায়ের সাথে মুখের করে সবসময় যে কোনো জিনিস তর্ক করতে চায়। ওদের সাথে যদি মিল না হয় তাহলে বাবা মার সাথে তর্ক করবে। তারপর তারা কি চায়? তারা ফ্রিডম হতে চায়। ওরা ভাবে যে আমরা মুক্ত, আমরা যেটা বুঝছি সেটাই ঠিক। এইরকম চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে হয়। এই জিনিসটা কিন্তু তোমরা খুব মনে রাখার চেষ্টা করবে, জিনিসটা ভাবার চেষ্টা করবে। অবরোহী থিঙ্কিং। অবরোহী থিঙ্কিং কে ইংলিশে কি বলছে? ডিডাকটিভ থিঙ্কিং। ডিডাকটিভ থিঙ্কিং। আচ্ছা, এই ডিডাকটিভ থিঙ্কিং এটা আমি কি করে মনে রাখবো যে এই অবরোহী চিন্তনটা কিরকম? দুটো চিন্তন বলেছি, একটা আগে আরোহী পড়েছি, এখন অবরোহী। সেটা ছিল ইন্ডাকটিভ, এটা ডিডাকটিভ। দেখো ডিডাকটিভ থিঙ্কিংটা, ডিডাকটিভ মানে ডি, ঠিক আছে? ডি এর পরে কি আসবে? জি আসবে। জেনারেল টু স্পেসিফিক। এটা কিন্তু মাথায় রাখবে এই জিনিসটা। ডিডাকটিভ মানে জেনারেল টু স্পেসিফিক। জেনারেল টু স্পেসিফিক, এই জিনিসটা যদি মাথার মধ্যে রাখো তাহলে কিন্তু এটা একদম বুঝে যাবে। আর ঠিক এর উল্টোটা হচ্ছে কি ইন্ডাকটিভ থিঙ্কিং, সেটা স্পেসিফিক টু জেনারেল। যেটা ইন্ডাকটিভ, যেটা আমরা আগের স্টেজে পড়েছি। কি বলেছে? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভের মধ্যে কি আছে? স্পেসিফিক টু জেনারেল। বোঝা গেল জিনিসটা? দেখো এটা কিন্তু মানে একদম মনে রাখার জিনিস। এই অবরোহী থিঙ্কিং মানে ডিডাকটিভ। ডিডাকটিভ থিঙ্কিং কি জিনিস? না জেনারেল টু স্পেসিফিক। একটা জেনারেল জিনিস থেকে মানে একটা উদাহরণ থেকে সূত্রে পৌঁছাতে সাহায্য করে। দেখুন আমরা একটা গল্প পড়লাম, প্রথমে একটা গল্প পড়ে নিলাম, পড়ার পর আমরা সেই গল্পটা পড়ে কি বুঝলাম? না এই গল্পটা থেকে এই বলতে চেয়েছে যে তুমি এই কাজটা করো না। ওইটা হচ্ছে কি স্পেসিফিক। প্রথমে জেনারেল, সবাইকে একটা বোঝালো জেনারেল উদাহরণ দিই, তারপর স্পেসিফিক না এইটা এই ব্যাপার। তাহলে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর দেখো সমস্যা সমাধানের চিন্তন। এই বয়সে কি করতে থাকে বাচ্চারা? না সমস্যার সমাধান। ওরা ভাবে যে ওদের কাছে সমস্ত সমস্যার সমাধান আছে। ওরা যে কোনো সমস্যাকে সমাধান করতে চায় নিজের থেকে, কারোর হেল্প ছাড়া। যদিও ঠিকঠাক করে উঠতে পারে না, কিন্তু এই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে থাকে। কি না, তারা ভাবে যে সমস্যার সমাধান ইজি। তো এই সমস্যা সমাধানের চিন্তনের ক্ষমতাটা তাদের বৃদ্ধি পায়। তারপরে কি বলছে? প্রতিফলিত চিন্তন, রিফ্লেকটিভ থিঙ্কিং। আচ্ছা, রিফ্লেকটিভ থিঙ্কিংটা কি জিনিস? দেখো আমি যদি একটা উদাহরণ দিই তোমরা বুঝতে পারবে। কোন একজন কবি একটা গল্প লিখেছেন, আমি যখন সেই গল্পটা পড়ে নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারি, তখন সেটা হচ্ছে কি রিফ্লেকটিভ থিঙ্কিং। মানে ওখানে উনি লিখেছেন, আমার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। এই যে জিনিসটা, এই জিনিসটাকেই বলা হচ্ছে রিফ্লেকটিভ থিঙ্কিং। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ কি না? গুড। দেখো তো প্রতিফলিত চিন্তন
মানে রিফ্লেক্টিভ থিঙ্কিং। এইটা গেল আমাদের মানসিক বিকাশ। তো মানসিক বিকাশটা নিশ্চয়ই বুঝতে কারোর সমস্যা নেই, কোনো সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থাকে তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই জানিও। ওকে, তারপর দেখো সামাজিক বিকাশ। এই সামাজিক বিকাশটা মানে আমাদের সমাজের মধ্যে কিরকম ভাবে সেটা বিকশিত হবে, তার মনটা সামাজিক দিক থেকে কিভাবে বিকশিত। এখানে দেখো প্রথমে কি বলেছে, বন্ধুত্ব স্থাপন। এই সময় এই বয়সে বাচ্চারা কি করে না, নিজেদের ফ্রেন্ড সার্কেলটা বাড়াতে থাকে, নিজেদের ফ্রেন্ড সার্কেলটা বাড়াতে থাকে। তো সেইটা হচ্ছে গিয়ে ওরা চায় যে আমাদের যত বেশি বন্ধু হয়, তো বন্ধুত্ব স্থাপন করতে ভালোবাসে এবং বন্ধু দলের প্রভাব বৃদ্ধি। ওরা চায় এই দলের মধ্যে যেন তার প্রভাবটা যেন বেশি বৃদ্ধি পায়, সে একটা নেতৃত্ব দিতে চায় যে কোনো কাজে। এই বয়সের মধ্যেই যে কোনো কাজে সে কিন্তু নেতৃত্ব দিতে চায়। বোঝা গেল? এই বয়সের মধ্যে আরো ভাইটাল কি জিনিস আছে জানো তো, এই বয়সের মধ্যেই ছেলেদের শারীরিক যে বিকাশটা হয়, সেই শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ সবগুলোই তো ওতপ্রোত জড়িত। তো এই বয়সে বাচ্চাদের একটা সেক্সুয়াল ডেভেলপমেন্ট হয়, সেক্সুয়াল অঙ্গের তাদের বৃদ্ধি ঘটে। এই জন্য এই বয়সটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো সামাজিক স্বীকৃতি লাভের চেষ্টা। ওরা চায় যেন সমাজে তাদেরকে মানে ওদেরকে যেন গুরুত্ব দেওয়া হয়, সব জায়গায় দেখবে দেখাতে চায় যে আমি এটা পারি, আমি ওইটা পারি, এরকম করে এগিয়ে যায় তারা। তার মানে তাদের কি চাইছে না, সামাজিক স্বীকৃতি লাভের চেষ্টা করছে তারা, যেন সমাজে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়, যেন সবাই তার নামে প্রশংসা করে। এই জিনিসটা কিন্তু তারা পেতে চায়। তারপরে দেখো প্রাক্ষবিক বিকাশ। এই প্রাক্ষবিক বিকাশ সম্বন্ধেই এস হাল কি বলেছেন না, এটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। তার কারণ এই সময় বাচ্চাদের মনের মধ্যে একটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন পরিবর্তিত হচ্ছে, মেয়েরা খুব তাড়াতাড়ি, মেয়েরা খুব সেন্সিটিভ, ওরা খুব কম টাইমে মানে খুব কম টাইমে ওদের এই বৃদ্ধিটা ঘটে যায়। আর ছেলেদের ক্ষেত্রে কি হয় না, ওদের বৃদ্ধি ঘটা তারপরে এদের ঘটতে থাকে না, 15 থেকে 18 বছর বয়সের মধ্যে তখন ছেলেদের বৃদ্ধিটা ঘটতে থাকে। বুঝা গেল? তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু তোমরা নিজেদের জীবনেও উপলব্ধি করে থাকবে। তোমরা সবাই এখানে গ্রাজুয়েশন করে এসছো, তার মানে সবাই ওই স্টেজটা পেরিয়ে এসেছো। তোমরা দেখেছো যে ওই টাইমে তোমাদের কতটা মানে দরকার হয়, কি দরকার হয় না, একটা কি বলবো গাইডেন্সের দরকার হয়। গাইডেন্স, এই গাইডেন্স যদি ঠিকঠাক না করা যায় এই বয়সে, তাহলে কিন্তু একটা ছেলে ভালো পথে যাওয়ার থেকে খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর দেখো তো এস হাল কি বলেছেন না, এখানে এই বয়সে এই যে বাচ্চাদের এই প্রাক্ষবিক জিনিসটা, যেটা ওদের মধ্যে রাগটা খুব বেড়ে যায়, ভালোবাসাটা বেড়ে যায়, ঘৃণাটা বেড়ে যায়, সবকিছু বৃদ্ধি করতে থাকে। তো ওরা যে জিনিসটাকে যেভাবে নেবে সেইভাবে ওদের এই বৃদ্ধিটা হতে থাকে। ঠিক আছে, তারপর দেখো নৈতিক বিকাশ। কি বলছে? নৈতিক বিকাশ। এই নৈতিক বিকাশের ক্ষেত্রে এই টাইমে ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে একটা নীতিগত দিক প্রচুর পরিমাণে বেড়ে যায়। ওরা দেখবে কেউ দেশপ্রেমিক হয়ে যায় এই বয়স থেকেই, দেশপ্রেমের কথা চিন্তা করতে থাকে, তাদের মধ্যে মরালিটি জিনিসটা চলে আসে। ওরা যদি সৎসঙ্গে থাকে, ওই জন্য বলে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো এই যে সৎসঙ্গ মানে ভালো লোকের সংস্পর্শে যদি এই সময় থাকা যায়, তাহলে তাদের সেই কাজকর্ম দেখে তাদের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু এরা নিজেদের জীবনকে খুব ভালো করে নিয়ে যেতে পারে। আবার যারা খুব খারাপ পথে চলে যায়, তারা দেখবে এই বয়স থেকেই উপযুক্ত গাইডেন্সের অভাবে কিন্তু তারা খারাপ পথে চলে যাচ্ছে।
সেই জন্যই এই বয়সটাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়েছে। যদি কেউ এইটাকে ছবি তুলতে চাও তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি সরে যাচ্ছি সামনেটা। তো দেখো, আমরা আজকে যেটা পড়লাম, এই কৈশোর কালের যে 11 থেকে যে 18 বছর বয়স, সেই বয়সের মধ্যে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাকৃতিক এবং নৈতিক বিকাশকে আমরা দেখলাম। এই বয়সে বাচ্চাদের মধ্যে যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা হয়, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ে এই সময়ে ছেলের বা মেয়ে একটা ভালো পথে যাবে না খারাপ পথে যাবে, কোন পথে তারা অগ্রসর হবে, সেটা কিন্তু নির্ভর করে তাদের পিতামাতার গাইডেন্স এবং স্কুলের টিচারদের গাইডেন্সের উপরে। তারা যদি তাদেরকে সঠিক মার্গ দেখাতে পারেন, তাহলে এই বয়স থেকে কিন্তু বাচ্চারা অনেক উপরে উঠে যেতে পারে। আবার এমনও হতে পারে যে খুব যদি ঠিকঠাক গাইডেন্স না পায়, তাহলে কিন্তু বাচ্চারা তাদের জীবন স্পয়েল করে ফেলে। তো তোমাদের সেই জন্য বলবো যে এই বিষয়গুলোকে, এই পয়েন্টগুলোকে খুব ভালো করে মাথায় রাখবে। এই পয়েন্টগুলো যদি মাথায় রাখো, তাহলে যে কোনো জিনিস তোমরা লিখতে পারবে। আর যদি পয়েন্টটা যদি বুঝতে অসুবিধা থাকে, তাহলে নিজের জীবন দিয়ে উপলব্ধি করো। তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, তুমি সেইটাকে মনে করার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখবে ইজিলি লিখতে পারবে। পরীক্ষায় নাম্বার পাওয়াটা এমন কোনো বিশাল ব্যাপার নয়, শুধু চোখ কান খোলা রাখতে হবে। কোন জায়গায় কোন জিনিসটা হচ্ছে সেটা মাথায় রাখতে হবে, বাস্তবটাকে উপলব্ধি করতে হবে, নিজের জীবন দিয়ে সেটাকে প্রমাণ করতে হবে। তাহলেই কিন্তু পরীক্ষাতে নাম্বার ইজিলি আসবে। কিন্তু পরীক্ষার নাম্বারটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য জিনিসটাকে বোঝা। তুমি যদি জিনিসটা বুঝে যাও, বোঝা কিন্তু আবার দু রকমের হয়। বোঝা দু রকমের হয়। তোমরা কতটা বুঝেছো সেটা একটা আলাদা, আর সেই বুঝতে গিয়ে সেই জিনিসটা আবার বোঝা হয়েছে নাকি মাথায়, সেটা কিন্তু আলাদা। তাহলে দেখো, একই শব্দ বোঝা, তুমি কিভাবে নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এইটা বলে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি মনে হয় ভিডিওটা খুব ইনফরমেটিভ, তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আসবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।